আসসালামু আলাইকুম এভরিওয়ান। এডুসিটির পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 5 এ, যেখানে আমরা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল এবং আয়তন নিয়ে আলোচনা করব। তো আয়তাকার ঘনবস্তু, আয়ত মানে হলো রেক্ট্যাঙ্গল, রেক্ট্যাঙ্গল মানে কি যার এই যে বিপরীত বাহুগুলো সমান হয়। তো এই যে রেক্ট্যাঙ্গুলার, এবং এটা দেখুন আয়ত এবং আয়তাকারের মধ্যে পার্থক্যটা কি? আয়তর ক্ষেত্রে সেটা ছিল 2D অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, বাট আয়তাকারের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই রয়েছে, অর্থাৎ এই যে জিনিসটা কিন্তু এরকম আর কি, এইরকম হবে, এইরকম আর কি জিনিসটা। তো এখন এই যে রেক্ট্যাঙ্গুলার সলিড যেটা, সেটার ক্ষেত্রফল এবং আয়তন বা এরিয়া এবং ভলিউম নিয়ে আলোচনা করব। খুবই ছোট একটা চ্যাপ্টার, খুবই শর্টকাটে এবং খুবই সহজে আপনারা বুঝতে পারবেন, এবং খুবই মজাদার একটা চ্যাপ্টার, পরীক্ষায় আপনারা খুবই সহজে অ্যান্সার করতে পারবেন। তো দেখুন আমরা এক নজরে দেখে নিই অর্ধেক কী কী শিখবো। ঘনবস্তু বা সলিড কি, আয়তাকার ঘনবস্তু এবং ঘন অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার যে সলিড সেটা, এবং কিউব এটার যে ডেফিনিশনটা সেটা কি বলে এটাতে সেটা বুঝাবো। এবং তারপরে আমরা কিন্তু আয়তন, পৃষ্ঠের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্যকে বের করব, বোথ আয়তাকার ঘনবস্তু এবং ঘন দুইটারই। এবং ফাইনালি আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। আপনাদের এই লেকচারটা সাজানো হয়েছে, প্রথমে আমরা থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব, যেটা আপনারা দেখবেন বাজারের অন্যান্য যে কোনো কোর্স থেকে আলাদা পাবেন আপনারা, কারণ এখানে থিওরিটিক্যাল পার্টটাকে অনেক জোর দেওয়া হওয়ার ফলে আপনারা প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দেখ না কেন, আপনি যদি ভালো মতো ক্লাসটা ফলো করেন তাহলে আপনি যে কোনো ধরনের প্রশ্নে অ্যান্সার করতে পারবেন। তো এরপরে আমরা কি করব, এরপরে আমাদের সেকেন্ড স্টেপে আমরা থাকবে বিভিন্ন ম্যাথমেটিক্স দেখব। ম্যাথমেটিক্সগুলো দেখার পরে সেখানে আমরা গাণিতিক সমস্যার সমাধানগুলো যেখানে দেখব, তার আগে আমরা প্রয়োজনীয় সূত্রগুলি নিয়ে আলোচনা করব। এবং প্রশ্ন আপনাদের যেভাবে আসে পরীক্ষায় অতি সংক্ষিপ্ত রচনামূলক, সেভাবে 3 সেগমেন্টে কিন্তু প্রশ্নগুলো থাকবে। এবং এর বাইরেও কিন্তু আমরা থিওরির মধ্যে কিছু উদাহরণ আপনাদের জন্য আপনারা পাবেন। এবং ফাইনালি আপনাদের জন্য একটা শর্ট সাজেশন কিন্তু আমরা পরীক্ষার অনেক আগেই আপনাদের জন্য প্রোভাইড করে দিচ্ছি, যেন আপনারা একদম সেমিস্টারের শুরু থেকে ধারণা করতে বুঝতে পারেন যে আপনারা কোন চ্যাপ্টারের কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসার মতো সেগুলো। তো আমরা দেরি না করে শুরু করে দিই, চলুন। তাহলে আমরা প্রথমে একদম ইনিশিয়াল যে ধারণাটা, ইনিশিয়াল নলেজটা, সেটার জন্য আমাদের ঘনবস্তু বা সলিড নিয়ে দেখতে হবে জিনিসটা কি। ঘনবস্তু বা সলিড আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই রয়েছে তার, অর্থাৎ এক বা একাধিক সমতল বা বক্রতল, এটা সমতল, এটা হতে পারে বক্রতল, হতে পারে গোলাকার টোলাকার, বিভিন্ন রকম হতে পারে। তো এরকম শূন্যের যে কোনো অংশকে একটি ঘনবস্তু বলা হয়, অর্থাৎ 3D, যেটা 3D দ্বারা কি বোঝাচ্ছে, 3 ডাইমেনশন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আর আমাদের এই যে লেখাগুলো যেগুলো, সেগুলো কিন্তু আমরা 2D অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ, এই দুইটার মধ্যে আমরা কাজ করি। এই জন্য দেখুন, এই যে সলিড আঁকতে গেলে আমাদের কিন্তু একটু ঝামেলা হয়, তাই না? কারণ হলো কি, আমরা এটা 2D খাতার উপর একটা 3D জিনিসকে আঁকা কিন্তু একটু ঝামেলা হয়। এই জন্য এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার সময় আপনাদের একটু ভিজুয়ালাইজ করতে হবে চোখে, মানে একটু অন্যভাবে মনে করতে হবে যে আপনার সামনে আপনি একটা কিউব দেখতেছেন, কিংবা সেইটাকে নিয়ে আপনি আলোচনা করতেছেন, সেইভাবে আপনি একটু দেখতে হবে, তাহলে আপনারা ম্যাথগুলো ভালো করতে পারবেন। একটু প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে রিলেটেড করে করতে হবে কিন্তু এগুলো, কিন্তু কারণ এগুলো প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেটেড ম্যাথ। তাহলে দেখুন, আবদ্ধকারী সমতল বা বক্রতল সমূহকে ঘনবস্তুর পৃষ্ঠ বলে। যেমন এটা একটা পৃষ্ঠ বা সাইড, এটা একটা সাইড, এগুলো সবগুলো আপনারা সাইড দেখতেছেন। যেমন আমি যে জিনিসটার উপর লিখতেছি, এই পুরোটা একটা সাইড, বা খাতার কি একটু কি থাকে, সাইড থাকে, এরকম এই সাইডগুলো। খাতা নিজেও কিন্তু একটা ঘনবস্তু, যদিও এর উচ্চতাটা খুবই সামান্য, খুবই নগণ্য থাকে, এই জন্য আমাদের কাছে এটা 2D মনে হয়, বাট খাতারও কিন্তু দেখুন আপনি দেখবেন অ্যাকচুয়ালি এটা একটা ঘনবস্তু হয়। তো ওকে, যাই হোক, আমরা ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল বলতে বোঝায় 3 বা ততোধিক সমতলের একটি সরলরেখা ছেদ না করে একটি বিন্দুতে মিলিত হলে একটি ঘনকোণ সৃষ্টি হয়। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই যে পয়েন্টে মিলিত হচ্ছে, অর্থাৎ একদম পয়েন্টগুলো, শীর্ষগুলো, সেগুলো কিন্তু আমাদের ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। যেমন একটি কক্ষের প্রতিটি কোণ 3টি সমতলের দ্বারা, যেমন একটা কক্ষ, আপনি যেমন আমি যে রুমটার মধ্যে আছি, এই রুমটার মধ্যে আমরা টোটাল দেখতেছি 1 2 3 4 5 6টা কোণ দেখতেছি আমি, নিচ বরাবর, আবার উপর বরাবর আরও কিন্তু না, এখানে টোটাল 2 4 4 4 8টা কোণ আমি দেখতেছি, এইভাবে আর কি কোণ থাকে, তাই না? আপনারা বুঝতেই পারতেছেন যে শীর্ষগুলো, একদম কর্নার পয়েন্টগুলো, সেগুলো কিন্তু আমাদের কোণ উৎপন্ন করতেছে। তো ওকে, বস্তুর কোণ বা পলিহেড্রাল অ্যাঙ্গেল সেটা কি জিনিস? 3টি সমতল কোণ বিন্দুতে মিলিত হয়ে যে ঘনকোণ উৎপন্ন করে সেটা হলো ট্রিটল কোণ। 3টা সমতল মিলে, দুইটা মিলে আপনাদের কিন্তু ওই যে আগের কোণটা ঘনবস্তু কোণ, এবং বস্তুর কোণের ক্ষেত্রে 3টা সমতল একটা বিন্দুতে মিলিত হয়ে করতে হবে। তো 3-এর অধিক যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা হলো বহুতল কোণ বলা হয়। 2টা নিলে দ্বিতল, 3টা নিলে ত্রিতল, এবং 3-এর অধিক নিলে সেটা কিন্তু বহুতল বা পলিহেড্রাল অ্যাঙ্গেল। দেখুন, পলি মানে অনেক, ঠিক আছে, ট্রাই মানে 3, বাই মানে 2, মনো মানে 1, আর পলি মানে হলো অনেক। যেখানে জায়গায় আপনারা যদি পলি
দেখেন পলি, যেমন পলি সিলেবল, আপনারা ইংলিশে একটা ওয়ার্ড শিখছিলেন সিলেবল, অর্থাৎ যেটা ডাই সিলেবল, মনোসিলেবল, ট্রাই সিলেবল এবং ট্রাইয়ের বেশি অর্থাৎ 3-এর বেশি বারে যদি আপনি উচ্চারণ করতে হয় সেটাকে কিন্তু পলি সিলেবল বলা হতো। পলি মানে অনেক, বা পলিথিন যদি আপনারা চিন্তা করেন কেমিস্ট্রিতে আপনারা দেখবেন পলি মানে অনেক, অনেকগুলো ইথিন মিলে পলিথিন তৈরি হয় এরকম। তো যাই হোক, আমাদের এখন ইংলিশ দেখার উদ্দেশ্য না, আমরা এখন ম্যাথমেটিক্সে আসতেছি। ঘনবস্তুর পৃষ্ঠসমূহ যে রেখায় পরস্পরকে সেট করে তাদেরকে এজ বা ধার বলা হচ্ছে, এবং যে বিন্দুতে ধারগুলো মিলিত হয় তাদেরকে কিন্তু শীর্ষ বা ভার্টেক্স বলা হচ্ছে। তা আপনারা তাহলে ভার্টেক্স বা এজ, এই জিনিসগুলো তো আপনারা আশা করি অলরেডি বুঝতে পারতেছেন, রিয়েল লাইফের সঙ্গে একটু রিলেট করলেই বুঝতে পারবেন। এখন আমরা সুষম বহুতলক বা রেগুলার পলিহেড্রন নিয়ে একটু আলোচনা করি। কোনো ঘনবস্তুর চারপাশে শুধু সমতল পৃষ্ঠ তার আবদ্ধ হলে সেটা হলো বহুতলক বা পলিহেড্রন, চারপাশে শুধু সমতল পৃষ্ঠ আছে। বহুতলকের প্রতিটি সমতল পৃষ্ঠ একটি সরলরৈখিক ক্ষেত্র। কোনো বহুতলকের প্রতিটি পৃষ্ঠ সুষম ক্ষেত্র এবং কোণসমূহ পরস্পর সমান হলে তাকে সুষম বহুতলক বা রেগুলার পলিহেড্রনস বলে। সংখ্যাগুলো একটু দেখে নেবেন, পলিহেড্রনস, রেগুলার পলিহেড্রনস ইংলিশের সঙ্গে মিলিয়ে একটু দেখবেন এবং একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সামান্তরিক ঘনবস্তু বা প্যারালিও পাইপ হলো 3 জোড়া সমান্তরাল সমতল দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তুকে বলা হয়, অর্থাৎ এটা 6টি সামান্তরিক দ্বারা গঠিত। আপনারা যেমন একটা রুমের কথাই চিন্তা করেন, সেখানে কিন্তু আপনি 6 দিকে 6টি সামান্তরিক নিয়ে আপনারা কিন্তু জিনিসটা পাবেন, অর্থাৎ 3 জোড়া সমতল আপনারা পাচ্ছেন, উপর এবং নিচ বরাবর, ডান এবং বাম বরাবর, আবার সামনে এবং পিছন বরাবর, টোটাল কিন্তু 6টা আপনি সমতল পাচ্ছেন। তো প্রতি জোড়া বিপরীত পৃষ্ঠ সমান্তরাল এবং সর্বসম এবং সমান্তরাল, ঠিক আছে। যেহেতু সামান্তরিক অর্থাৎ কি হবে, প্রতি জোড়া কিন্তু আমাদের সর্বসম সমান্তরাল হবে আর কি। তো এরপরে আমরা তাহলে এখন পরবর্তীতে এখন আমাদের মূল টপিকে চলে আসি, সেটা হলো আয়তাকার ঘনবস্তু এবং ঘনক, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার সলিড এবং কিউব, এগুলো অ্যাকচুয়ালি কি। তো আয়তাকার ঘনবস্তু নিয়ে আপনারা একটা এরকম একটা জিনিসের কথা চিন্তা করেন যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এই যে উচ্চতা, এগুলো হলো প্রস্থ, এগুলো হলো দৈর্ঘ্য। অর্থাৎ যে সামান্তরিক ঘনবস্তুর পৃষ্ঠগুলো আয়তক্ষেত্র, এখানে এটা একটা আয়তক্ষেত্র, এই বরাবর এটাও আয়তক্ষেত্র, এই বরাবর এটাও আয়তক্ষেত্র। যেমন আমি রুমের কথা বলতেছিলাম, বা একটা বাক্সের কথা চিন্তা করেন, একটা জুতার বাক্স চিন্তা করেন, সেখানে আপনারা দেখবেন যে পৃষ্ঠগুলো কিন্তু আয়তক্ষেত্র হয়, তাই না? এবং পৃষ্ঠ কতগুলো থাকে? টোটাল 6টা পৃষ্ঠ থাকে। এবং উপর এবং নিচ দেখবেন যে সমান্তরাল ভাবে আছে, দুই পাশ কিন্তু সমান্তরাল ভাবে আসে, ডান বাম সমান্তরাল ভাবে আসে, এরকম আর কি। তো এখন 6টি আয়তাকার সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ, 6টা আয়ত যেটা আমি বললাম সেটাই হলো আয়তাকার ঘনবস্তু, যার বিপরীত পৃষ্ঠগুলো সমান এবং সমান্তরাল পরস্পর। যেমন একটি বই একটা উৎকৃষ্ট উদাহরণ। এখন ঘনক বা কিউব বলতে আপনারা কিন্তু রুবিক্স কিউবের কথা সবাই জানেন। রুবিক্স কিউব যেখানে হলো এরকম এই যে কালার মিলাতে হয়, যে এখানে একটা রুবিক্স কিউবের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে আপনারা দেখবেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সমান, এবং প্রত্যেকটাতে কিন্তু এরকম 9টা করে আপনার থাকে আর কি, ছোট ছোট বক্স থাকে। এগুলো সব কিউব মানে কি, তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই সমান হওয়া লাগবে। কিউবের ক্ষেত্রে দেখবেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই কিন্তু সমান হয়। তো যে ঘনবস্তুর সকল পৃষ্ঠই বর্গক্ষেত্র, এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই সমান মানে অবশ্যই এগুলো কিন্তু বর্গ হয়ে যাবে, তাই না? তার মানে বর্গক্ষেত্র। এই যে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে সবগুলো পৃষ্ঠ ছিল আয়তক্ষেত্র, আর ঘনকের ক্ষেত্রে বা কিউবের ক্ষেত্রে প্রত্যেকের পৃষ্ঠ হবে বর্গক্ষেত্র, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যার যে ঘনবস্তুটা সমান থাকবে। তাহলে ঘনক একরকম, সব ঘনকই আয়তাকার ঘনবস্তুর মধ্যে পড়ে, বাট সব আয়তাকার ঘনবস্তু কিন্তু ঘনকের মধ্যে পড়ে না। এখন তাহলে আমরা আয়তাকার ঘনবস্তুর যেহেতু সংজ্ঞাগুলো দেখে নিলাম, এখন আয়তন, পৃষ্ঠের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। তাহলে দেখুন, প্রথমে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কেমন করে করব। তো এখানে দেখুন এ বি সি প্রাইম ডি প্রাইম, এটা একটা আমরা দেখতেছি যে আয়তাকার ঘনবস্তু, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দেওয়া আছে এ বি এবং সি একক করে। এই যে এ, এরপরে বি দেখতেছেন, সি দেখতেছেন, সব দেওয়া আছে। যদি থাকে তাহলে আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠটি 3 জোড়া বিপরীত, অর্থাৎ 3 জোড়া বিপরীত এবং সমান আয়তাকার পৃষ্ঠ, অর্থাৎ টোটাল 6টা পৃষ্ঠ নিয়ে আমাদের কিন্তু রয়েছে। তো এই ক্ষেত্রে ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হলো একটা পৃষ্ঠের, যদি আমরা চিন্তা করি একটা আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে বলুন তো, এই যে এই বরাবর এ, এই বরাবর বি, তার মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ আমরা জানি ক্ষেত্রফল, তার মানে এ বি। এরকম ওই পাশেও একটা আছে, তার মানে ওই পাশে একটা থাকলে 2ab। আবার এই যে উপরের ক্ষেত্রে দেখুন বি এবং সি, তাই না? এটা সি এবং এটা ধরেন যে এটা ধরেন এ, তার মানে কি এ সি, দুইটা আছে তার মানে 2ac। আবার এখানে এটার ক্ষেত্রে চিন্তা করেন, একদিকে বি এক পাশে সি, তার মানে বিসি, দুইটা আছে তার মানে 2bc। এখন এই সমগ্র তল মানে কি, এই যে ছয়টা তল কিন্তু আমরা দেখুন দুইটা 6টা তল আমরা যোগ করে ফেললাম, করে সবগুলো থেকে আমি 2 কমন নিলাম, করলে 2 × ab + bc + ca বর্গ একক আমি পেয়ে গেলাম। এবং আয়তনের ক্ষেত্রে কি হবে, আপনারা জানেন যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, সেটি হলো আয়তনের সূত্র আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে, অর্থাৎ abc ঘন একক। তো এখন আশা করি আপনারা এই যে ব্লু কালারের যে জিনিসগুলো দেখতেছেন, এগুলোই কিন্তু আমাদের মেইনলি দরকার। আপনারা অবশ্যই সামনে বই খাতা নিয়ে বসবেন, খাতা নিয়ে বসে নোট করে ফেলবেন যে এখানে কি কি আছে।
পারলে পুরোটাই নোট করে ফেলেন, আর যদি পুরোটা নোট করতেও নাও পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনারা লিখে ফেলেন। আমি নিজেও যখন করি আমি কিন্তু এইভাবেই ক্লাসগুলো করি, সামনে খাতা কলম নিয়ে প্রায় যা আছে সব কিছু লেখার চেষ্টা করি, বা অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখে রাখি, যেন আপনারা পরবর্তীতে বাকি পার্টটুকু বুঝতে পারেন, নিজের খাতা দেখবেন এবং ধরতে পারবেন হ্যাঁ আমি এটা পড়া হয়েছে। তো এই জন্য পুরো ফুল ক্লাসের ফুল আউটপুট পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই খাতা কলম রাখতে হবে সাথে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। তো এখন আমরা দেখি যে ঘনবস্তুর কর্ণ হলো কি, এর বিপরীত কৌণিক বন্ধু সংযোজক সরলরেখা। আপনারা ইজিলি বুঝতে পারতেছেন, এই এক কোণা থেকে এক কোণা, অর্থাৎ একটা রুমের এক কোণা থেকে শুরু করে নিচের কোণা থেকে উপরের কোণা পর্যন্ত যদি আমি একটু টানি, বিপরীতভাবে টানি, তাহলে সেটা কিন্তু আমাদের কি হচ্ছে, সেটা কিন্তু আমাদের আয়তাকার ঘনবস্তুর কর্ণ হয়ে যাচ্ছে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন এসি প্রাইম বা এসি, এগুলো হলো আমাদের আয়তাকার ঘনবস্তুর কর্ণ। এখানে আমরা এবিসি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এই যে দেখুন এই যে এবিসি। তো এখানে এবিসি থেকে আমি যদি পাই তাহলে এই যে এটা এভাবে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হবে। সেখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলাম, এসি হলো অতিভুজ, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তারপরে দেখুন এসি প্রাইমের ক্ষেত্রে আবার দেখুন এসি প্রাইম স্কোয়ার সমান হবে এসি স্কোয়ার প্লাস সি প্রাইম সি প্রাইম স্কোয়ার। এভাবে তাহলে সবগুলো আমরা যদি এখন এই সি প্রাইম স্কোয়ার যেটা, সেটাকে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি এসি স্কোয়ার প্লাস সি প্রাইম স্কোয়ার থেকে কিন্তু আমরা এসি স্কোয়ারটাকে ভেঙে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখতে পারতেছি, এবং প্রত্যেকটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটু আগে আপনারা দেখলেন। তো সেখান থেকে আমরা কিন্তু পাচ্ছি এসি প্রাইম সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য ডি সমান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা স্কোয়ার, সেটাকে হোল রুট করলে আপনি কিন্তু কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সূত্র। তাহলে এই যে দেখুন সূত্রগুলো আমরা দেখলাম, এই সূত্রগুলো দিয়ে আমরা কি ধরনের অ্যাপ্লিকেশন পেতে পারি সেটার জন্য একটা ম্যাথ এখনই অলরেডি আমি দেখাই দিই, একটা রচনামূলক প্রশ্নোত্তর উদাহরণ হিসেবে। একটা আয়তাকার চৌবাচ্চা যেটা দৈর্ঘ্য আছে 3 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার, গভীরতা 1.5, তার মানে এ বি সি এখন প্রতি সেকেন্ডে 10 লিটার পানি তুলতে পারে। এইরূপ একটি পাম্প দ্বারা একে পূর্ণ করতে কত সময় লাগবে? তো এখন দেখুন প্রথমে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই আমরা পেলাম, তার মানে সেখান থেকে আমরা কিন্তু আয়তনটা বের করে ফেলতেছি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ দিয়ে আমরা কিন্তু আয়তন বের করলাম। এখন প্রতি সেকেন্ডে করে 10 লিটার, তাই না? এখন দেখুন 1 ঘনমিটার সমান কত ঘন সেন্টিমিটার? 9 × 10⁶ ঘন সেন্টিমিটার, কারণ 1 ঘনমিটার সমান 10⁶ ঘন সেন্টিমিটার। এই যে দেখুন ঘন মিটার, তো আমরা জানি 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার, তার মানে 1 ঘনমিটার সমান কত হবে? এই যে দেখুন 100 × 100 × 100, তাই না? অর্থাৎ 10⁶ এত ঘন সেন্টিমিটার। কেন আমরা সেন্টিমিটার আনতেছি? কারণ দেখুন লিটারের সঙ্গে সেন্টিমিটার একটা সম্পর্ক রয়েছে। দেখুন 9 × 10⁶ ঘন সেন্টিমিটার মানে 9000 লিটার। কেন? কারণ 1000 ঘন সেন্টিমিটারে হয় 1 লিটার, অর্থাৎ 1000 কিউবিক সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার মানে কিউবিক সেন্টিমিটার, সেটা দ্বারা কিন্তু 1 লিটার হয়, অর্থাৎ সিসি যেটাকে বলে আর কি। তো এখন তাহলে চৌবাচ্চা পূরণ হতে সময় লাগবে কত? টোটাল আমার লাগবে আছে 9000 লিটার, প্রত্যেক সেকেন্ডে সে করে 10 লিটার করে, তাহলে 10 দিয়ে ভাগ করলাম করে 900 সেকেন্ড আমাদের কিন্তু আসলো। অর্থাৎ 900 সেকেন্ড মানে আমি যদি 60 দিয়ে ভাগ করি, কারণ 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে আমার আসলে হলো 15 মিনিট, অর্থাৎ আমাদের পুরো চৌবাচ্চা ভরাতে কিন্তু 15 মিনিট সময় লাগবে। তা আশা করি আপনারা দেখে বুঝতেই পারতেছেন যে এগুলো কিন্তু আপনাদের রিয়েল লাইফের সঙ্গে কিন্তু খুবই দরকারি একগুলো জিনিস। আপনারা কিন্তু রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি আপনারা কিন্তু এই ধরনের কাজগুলো করেন, তাই না? আপনি তার মানে কতক্ষণ সময় লাগবে কোনটা দিয়ে, সেটা কিন্তু আপনারা ইজিলি বের করতে পারবেন। তো এখন আমরা পরবর্তীতে যাই, ঘনকের আয়তন, কর্ণ, পৃষ্ঠের কর্ণ, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এগুলো নিয়ে আমরা, অর্থাৎ কিউব নিয়ে। একটু আগে আমরা রেক্ট্যাঙ্গুলার সলিড বা আয়তাকার ঘনবস্তু দেখলাম, এখন আমরা কিউব নিয়ে একটু আলোচনা করি। তো কিউবের ক্ষেত্রে দেখুন এই যে এটা একটা ঘনক দেখতে পাচ্ছেন আপনারা, এ বি সি প্রাইম ডি প্রাইম। তো এই ক্ষেত্রে দেখুন এ বি বি সি 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 প্রাইম, এই যে এ বি বা বিসি কোথায় আছে? এই যে দেখুন বিসি বা সিসি প্রাইম, সিসি প্রাইম, এগুলো কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এটা হলো দৈর্ঘ্য একটা, বা এই যে প্রস্থ যেটা বা উচ্চতা, এটা সবগুলো কিন্তু এটা যেহেতু ঘন, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান, অর্থাৎ তিনটেই কিন্তু আমরা এ ধরে নিলাম। ধরলে এখন সমকোণী ত্রিভুজ এবিসি যেটা আছে আমরা দেখতেছি এবিসি এখানে পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি এসি স্কোয়ার সমান হলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখানে কিন্তু দুইটাই কিন্তু আমাদের এ করে আছে, তো সেখান থেকে আমরা পাচ্ছি 2a স্কোয়ার, অর্থাৎ এবার এ সি সি প্রাইম যদি আমরা দেখি এ সি সি প্রাইম, অর্থাৎ এই যে ত্রিভুজটা, এটার মধ্যেও কিন্তু সেম ভাবে আমরা বলতে পারতেছি যে এসি প্রাইম স্কোয়ার সমান হলে এই যে সিসি প্রাইম স্কোয়ার যোগ এসি স্কোয়ার, অর্থাৎ এই যে সিসি প্রাইম কোনটা, এসি স্কোয়ারের জায়গায় আমরা কিন্তু এটি 2a স্কোয়ার বসে দিলাম, সিসি প্রাইম স্কোয়ার মানে এ স্কোয়ার, যোগ করলে হলো 3a স্কোয়ার, তাহলে এসি সমান হবে কি √3a স্কোয়ার, অর্থাৎ a√3, অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে হলো a√3 একক। ঠিক আছে, তাহলে এখন এটা হলো ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আর রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে কি ছিল? √a² + b² + c²।
এই যে একটু দেখে শুনে পার্থক্য করে করে পড়বেন, তাহলে দেখবেন যে খুব ইজিলি আপনারা জিনিসগুলো বুঝতে পারতেছেন। তো এখন দেখি ঘনকের প্রতিটি পৃষ্ঠই কিন্তু বর্গক্ষেত্র, আমরা একটু আগে জানছি, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সমান, সেটা মানে এটা অবশ্যই বর্গক্ষেত্র হবে। যদি তাই হয়, প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল হয় a স্কয়ার বর্গ একক, কারণ প্রত্যেকটি পৃষ্ঠ এক একটা বর্গ, এবং বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু স্কয়ার। তাও ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হবে কয়টা পৃষ্ঠ আছে টোটাল? 6টা, তার মানে 6a স্কয়ার বর্গ একক। এখন পৃষ্ঠের কর্ণ তা যদি আমরা এখানে একটু দেখি, এই যে এ বি প্রাইম, এ বি প্রাইম কোথায় আমি দেখতেছি, এই যে এ এটা হলো বি প্রাইম, তো এই যে এ বি প্রাইম সমান হলো এ বি স্কোয়ার যোগ বি বি স্কোয়ার বি বি প্রাইম স্কোয়ার, তা এই যে এটা এটা স্কোয়ার, তার মানে এখন দেখুন দুইটাই কিন্তু এ স্কোয়ার করা হচ্ছে, কারণ এটাও এ স্কোয়ার করলে তার মানে √2 a স্কোয়ার, অর্থাৎ a √2 একক, অর্থাৎ ঘনকের আয়তন সেটা হলো ভি সমান দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য এ প্রস্থ এ উচ্চতাও এ, অর্থাৎ a কিউব ঘন একক, তার মানে ঘনকের আয়তন হলো a কিউব। তো পৃষ্ঠের কর্ণ হলো a √2, সেটা আপনারা বুঝলেন, আয়তন a কিউব, এটাও আপনারা বুঝতে পারলেন আশা করি। তো আমি মুছে দিলাম, আপনারা যদি কেউ লিখতে থাকেন তাহলে জিনিসটা লিখে ফেলবেন, বা আপনাদের যেহেতু রেকর্ডেড ভিডিও, তার মানে আপনারা কিন্তু পজ করে নিয়ে রিউইন্ড করে ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের প্রয়োজন হলে আপনারা স্পিড বাড়িয়ে দেখতে পারেন, কমিয়ে দেখতে পারেন, খুবই সুবিধা না লাইভ ক্লাসের চেয়ে এটা কিন্তু একটু সুবিধাই হবে, বিকজ আপনারা এখানে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু জিনিসটা দেখে ফেলতে পারবেন। তো পরবর্তীতে এখন আমরা আরেকটা ম্যাথ দেখি, এটার উপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। একটি ঘনকের আয়তন দেওয়া আছে 216 ঘন সেন্টিমিটার, অর্থাৎ a কিউব সমান 216, ধারের দৈর্ঘ্য, কর্ণ এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করো। তো a কিউব সমান 216 হলে a সমান কত হবে বলুন তো? কতকে কিউব করলে 216 হয়? a = 6 হবে, 6 কে কিউব করলে 216 হয়। দেখুন এই যে আমরা ধরে নিলাম a সেন্টিমিটার ধারের দৈর্ঘ্য, তার মানে a কিউব সমান 216, অর্থাৎ a = 6 সেন্টিমিটার। যদি তাই হয়, এখন ধারের দৈর্ঘ্য কত? ধারের দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার। কর্ণ কত? a √3, তাই a √3 হলে 6 √3 হয়ে যাবে। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 6a স্কোয়ার, তার মানে 6 ইন্টু এর কত? এর হলো 6, তাহলে 6 স্কোয়ার মানে 36, তাহলে 6 ইন্টু 36 মানে 216 বর্গ সেন্টিমিটার। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে খুবই ইজি একটা প্রশ্ন এবং খুবই ইজি একটা চ্যাপ্টার। তো এখন আমরা ম্যাথমেটিক্সে চলে যাবো, তার আগে একটু প্রয়োজনীয় সূত্রগুলিগুলো আরেকবার একটু এক নজরে দেখে নেন। এখানে দেখুন সবগুলো সূত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আয়তাকার ঘনবস্তুর আয়তন বা কর্ণ বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের আয়তন বা কর্ণ বা পৃষ্ঠের কর্ণ বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, মোটামুটি এই কয়টা সূত্র জানলেই আপনাদের কিন্তু এই চ্যাপ্টারটার আর কোনো ম্যাথে কোথাও আটকিবে না। এবং এতক্ষণ যদি আপনারা আমাদের থিওরিটিক্যাল পার্টটা একটু ভালো মতো বুঝে থাকেন, তাহলে আশা করি আপনাদের কোথাও প্রবলেম থাকবে না। এরপরও প্রবলেম থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা কিন্তু আপনাদের সাপোর্টের জন্য সবসময় রয়েছি। তো এখন আমরা তাহলে গাণিতিক সমস্যার সমাধানে চলে যাচ্ছি। আপনারা জানেন যে আপনাদের প্রশ্ন তো 3টা সেগমেন্ট, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। আমরা 3টা সেগমেন্টে আলোচনা করব এবং ফাইনালি আপনাদের জন্য একটা শর্ট সাজেশন থাকবে। প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। একটি ঘনকের আয়তন 125 হলে এর দৈর্ঘ্য কত? তো ঘনকের আয়তন আমরা জানি a কিউব, তো a কিউব সমান যদি 125 হয়, কতকে কিউব করলে 125 হয় বলেন দেখি? সেটা হবে হলো আমাদের 5, তার মানে দৈর্ঘ্য হবে হলো 5 একক, 5 সেন্টিমিটার। তো অ্যান্সার হয়ে গেল। নেক্সট আমরা দেখি ঘনকের কর্ণের দৈর্ঘ্য আছে 4√3, আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য মানে a √3, তাহলে তার আয়তন কত? তো a √3 সমান যদি 4√3 হয়, a ইকুয়াল কত হচ্ছে 4, এখন আয়তন মানে আমরা জানি a কিউব, তার মানে 4 কিউব সমান কত? 64। দেখুন খুব সুন্দর মতো চলে আসলো। নেক্সট প্রশ্নে আমরা যাই। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 72 হলে এটির কর্ণের দৈর্ঘ্য কত? সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হলো 6a স্কোয়ার, তার মানে 6a স্কোয়ার সমান 72। 6টা এই পাশে নিয়ে আসলাম, তার মানে a স্কোয়ার সমান 12, অর্থাৎ a ইকুয়াল হলো 2√3। এই যে দেখুন √12 যেটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে √4 × 3, তো √4 × √3, এটাকে এভাবে লেখা যায়। √4 মানে 2 × √3, তার মানে 2√3, এভাবে কিন্তু এখানে 2√3 চলে আসলো। এখন এটার কর্ণের দৈর্ঘ্য কত বলুন তো? কর্ণের দৈর্ঘ্য মানে আমরা জানি a √3, তার মানে এই যে 2√3 সাথে আমাদের √3 গুণ হচ্ছে, অর্থাৎ √3 গুণ করলে হতে 3, তার মানে 2 × 3 সমান 6। দেখুন অ্যান্সার আসতেছে 6 মিটার। তো এরপরের প্রশ্ন, একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 9, 6 এবং 2 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য বের করো। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কত? √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখানে a হলো দৈর্ঘ্য, b হলো প্রস্থ, c হলো উচ্চতা। জাস্ট লিখে ফেলেন সবগুলো, লিখে ফেলার পরে ক্যালকুলেশন করেন। 9 9 81, 636, 2 2 4, তার মানে যোগ করার পরে কত আসলো? 121। এটাকে √ওভার করলে আসবে 11 সেন্টিমিটার। একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, এগুলো √ওভার করার পরে অবশ্যই আমরা সবসময় পজিটিভ নাম্বার নিব, বিকজ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ক্ষেত্রফল আয়তন যাই বলেন না কেন সব কিন্তু পজিটিভ ভ্যালুতে হয়, নেগেটিভ কিন্তু হয় না। আপনারা জানেন যে √ওভার করলে পজিটিভ নেগেটিভ দুইটা মান আসে, অবশ্যই পজিটিভটা আপনারা এখানে নেবেন। তো
এখানে সুন্দর মতো আপনি দেয়া আছে কি আছে সবকিছু লিখে ফেলবেন, সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? 6a স্কয়ার, অর্থাৎ 6 ইন্টু এর ভ্যালু হলো 2, 2 স্কয়ার অর্থাৎ 2 মানে 4, 4 24 বর্গ মিটার হবে আমাদের অ্যান্সার। তারপরে দেখি একটি ঘনকের আয়তন 216 হলে কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের আয়তনের সূত্র আমরা জানি a কিউব, তার মানে a কিউব সমান যদি 216 হয় a ইকুয়াল কত হবে? কিউব রুট 216 অর্থাৎ 6। ক্যালকুলেটর প্রেস করলে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য এরপরে আমরা জানি হলো a√3, তার মানে 6√3 হলো আমাদের অ্যান্সার। দেখুন এখানে কিন্তু ডিরেক্টলি 6 আসলো, তারপরে 6√3 আমাদের অ্যান্সার চলে আসলো। নেক্সট প্রশ্নে আমরা যাই, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য a হলে এর কর্ণ কত হবে? আমরা জানি a√3, তারপরে যেখানে a হলো আমার বাহুর দৈর্ঘ্য। একটি বাক্সের ভিতরে প্রত্যেক পাশের মাপ 4 সেন্টিমিটার, অর্থাৎ এটা একটা কি ঘনক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই 4 সেন্টিমিটার। এ 1 ইন্টু 1 ইন্টু 1 সেন্টিমিটার আকৃতির যতগুলো বাক্স রাখা যাবে তার সংখ্যা কত? এইটার জন্য আমাদের লাগবে কি এটার আয়তনটা বের করতে হবে। আয়তনের ক্ষেত্রে ঘনকের আয়তনটা আমাদের যদি বের করতে হয় তাহলে আমরা জানি যে a কিউব সমান এই যে যেটা 4 সেন্টিমিটার সেটার ক্ষেত্রে আমাদের কি হবে? 4 কিউব, অর্থাৎ 4 4 16, 4 16 64। আর 1 ইন্টু 1 ইন্টু 1 সেন্টিমিটার আকৃতির যেটা, সেটার a কিউবটা কত হবে? আয়তন কত হবে? 1। তার মানে 64 ঘন সেন্টিমিটারের মধ্যে 1 ঘন সেন্টিমিটার কয়টা রাখা যাবে? ভাগ করলে হবে 64। তার মানে আমাদের অ্যান্সার কত আসবে? 64টি বাক্স এই যে আমরা কিন্তু এই একটা বাক্সের মধ্যে রাখতে পারবো, যেটার আয়তন ছিল 64 ঘন সেন্টিমিটার। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি, এখন অতি সংক্ষিপ্ত এর সঙ্গে সঙ্গে আমরা শেষ করলাম। দেখুন খুবই ইজি একটা পার্ট এবং খুবই ইজিলি কিন্তু আমরা সলভ করে ফেলতে পারতেছি সবগুলো অঙ্ক খুব কম সময়ের মধ্যে, এবং এই ক্লাসের লেন্থও সম্ভবত অনেকটা ছোটই হবে। তাহলে দেখুন এখন পরবর্তী ম্যাথ, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 7√3, তো আমরা জানি a√3 কর্ণ, তার মানে a√3 সমান যদি 7√3 হয় তার মানে a ইকুয়াল হবে 7। এর আয়তন ও সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে। আয়তন মানে আমরা জানি a কিউব, অর্থাৎ 7 কিউব। 7 কিউব কত হবে বলুন তো? এবং সম্পূর্ণ ক্ষেত্রফল হবে 6a স্কয়ার, অর্থাৎ 6 ইন্টু 7 স্কয়ার। তার মানে এই যে দেখুন এই দুইটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো দেখুন এখানে সুন্দর মতো সেটি করা হচ্ছে। a ইকুয়াল আসলে 7, ঘনকের আয়তন a কিউব সমান 7 কিউব, অর্থাৎ 343 ঘন সেন্টিমিটার। আয়তনের ক্ষেত্রে অবশ্যই ঘন কথাটা লিখতে হয় এবং সম্পূর্ণতরে ক্ষেত্রফলের ক্ষেত্রে অবশ্যই বর্গ কথাটা লিখতে হয়। 6a স্কয়ার জাস্ট বসালাম, দেখুন অ্যান্সার চলে আসলো। পরবর্তী প্রশ্ন, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে এখানে 12, 4 এবং 3। এখানে কিন্তু আপনাদের মানটা বলে নেই, এখানে অনুপাত হিসেবে দেওয়া আছে। তো আয়তন 1152 ঘন সেন্টিমিটার হলে সম্পূর্ণ পৃষ্ঠের তলের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য বের করো। তো এখানে যেহেতু এটা অনুপাত হিসেবে রয়েছে, আমরা ধরে নিই যে 12x, 4x এবং 3x হলো আমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, ঠিক আছে। দেখুন 12x, 4x এবং 3x আমরা ধরলাম। এখন আয়তন হলো 1152। আমরা নর্মালি এই তিনটা আয়তন মানে আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ ABC, অর্থাৎ এই যে 12x ইন্টু 4x ইন্টু 3x, তাহলে দেখুন 12x ইন্টু 4x ইন্টু 3x, এবং এইদিকে আয়তন কিন্তু বলা আছে 1152, তার মানে 1152 সমান কিন্তু আমাদের এটা হচ্ছে। এখন এ পাশে কত হলো? 4 বরং 48, 48 ইন্টু 2 অর্থাৎ 144x কিউব, আর এ পাশে 1152 তার মতো থাকলো। এই 144কে আমি নিচে নিয়ে আসলাম ভাগ করলে 144 দ্বারা এটা ভাগ করলে আসবে হলো 8। এখন কতকে কিউব করলে 8 হয়? অর্থাৎ x ইকুয়াল কিউব রুট ওভার 8 মানে কত? 2। তার মানে আমার এক্স এর ভ্যালু আমি 2 পেয়ে যাচ্ছি। তো এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখন আমি খুব ইজিলি বের করতে পারতেছি। 12 দুগুণে 24, এটা 4 দুগুণে 8 এবং এটা 3 দুগুণে 6। তাহলে দেখুন আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই এখানে পেয়ে গেলাম, এবিসি এর ভ্যালুগুলো বসানোর পরে এখন আমাদের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য লাগবে। তো সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা সূত্র জানি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তো জাস্ট আমরা কি করলাম, এ বি কত, এ ইন্টু বি কত 8, বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ, এরপরে এই ভিতরের পুরোটা গুণ করলাম, যোগ করলাম, গুণ করলাম, সব কিছু করার পরে অ্যান্সার আসলো 768 বর্গ সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য কত? এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখন ভ্যালুগুলো বসান, এই যে এখানে এ বি এবং সি এর ভ্যালুটা বের করে ফেলছেন, জাস্ট বসানোর পরে ক্যালকুলেশন করেন, ক্যালকুলেটর ইউজ করবেন, দেখবেন 26 সেন্টিমিটার আমরা চলে আসলো। তো আমাদের কিন্তু অ্যান্সার কমপ্লিট হয়ে গেল, সেই সঙ্গে সঙ্গে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সেগমেন্টটা শেষ হয়ে গেল। এখন আপনাদের জন্য কিছু প্র্যাকটিসগুলো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা ভালো করতে পারবেন, এবং কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের জানাবেন। তো আপনারা দেখি বুঝতেই পারতেছেন যে যদিও এখানে ভিজুয়ালাইজ করারও তেমন কোনো জিনিস নেই, এখানে সবগুলো আপনি জাস্ট সূত্রের মতো সূত্র বসাবেন, অ্যান্সার হয়ে যাবে এবং খুবই ইজি। এই চ্যাপ্টার থেকে যদি ম্যাথ আসে অবশ্যই সেটা মিস করবেন না, অবশ্যই সেটা অ্যান্সার করার চেষ্টা করবেন। ওকে, যাই হোক, রচনামূলক প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন,
আয়তাকার ঘনবস্তু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 4700 বর্গ সেন্টিমিটার, দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতার অনুপাত 5:3 হলে দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা নির্ণয় করতে বলছে। তো আবার আগেরটার মতো হলো আমরা 5x 4x এবং 3x ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এখন সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলুন তো? দেখুন সেটা আমরা এখানে 2 × AB + BC + CA আমাদের সূত্র জানি। এখন 2 × AB কত? A হলো 5x, B হলো 4x, তাই না? 5x × 4x, BC কত? 4x × 3x, CA কত? 3x × 5x। এখানে কত হলো? 4 × 5 = 20x², এটা হলো 3 × 4 = 12x², এটা হলো 3 × 5 = 15x² × 2। তাহলে এখন 20 আর 30 32 42 47x², 47 × 2 = 94x² বর্গ সেন্টিমিটার। এইটা কত দেয়া আছে? 4700, অর্থাৎ 94x² = 4700, অর্থাৎ x² সমান জাস্ট গুণটাকে ভাগ করে ফেললাম, করে আমাদের অ্যান্সার দেখতেছি আমরা 50। তো আমরা সেখান থেকে আমরা x² যদি 50 হয়, x হবে কি √50, √50 মানে হলো √25 × 2, 25 × 2 = 50, তার মানে এই যে √25 × √2 অর্থাৎ 5√2। দেখুন x এর ভ্যালু 5√2 আসলো। যদি তাই হয় তাহলে এখন আমরা ধরে নিয়েছিলাম কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5x 4x 3x, জাস্ট ভ্যালুগুলো বসাই দিই। 5x সমান কত হচ্ছে? 5 × 5√2 অর্থাৎ 25√2। 4x সমান কত হচ্ছে? 4 × 5√2 অর্থাৎ 20√2, এবং উচ্চতা c সমান হচ্ছে 3x অর্থাৎ 3 × 5√2 = 15√2। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদের এটাই অ্যান্সার চাইছিল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 25√2, 20√2 এবং 15√2 সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন, একটি আবদ্ধ আয়তাকার বাক্সের বাহিরের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা 10, 8 এবং 6 সেন্টিমিটার, ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল 208 বর্গ সেন্টিমিটার। এই সবগুলো দেয়ালের বেদ সর্বোচ্চ সমান হলে বাক্সের বেদ নির্ণয় করো। তাহলে এখন দেখুন বাক্সের বেদ আমরা ধরলাম x সেন্টিমিটার, যেটা আমাদের বের করতে হবে। ভিতরের দৈর্ঘ্য দেখুন আমাদের এই যে দেখুন 10 সেন্টিমিটার হলো এটা বাইরের, এবং আমাদের এখানে আমরা দেখতেছি যে বাক্সের বেদ যদি 1 সেন্টিমিটার হয় তাহলে এই যে এটা খেয়াল করুন, একটা পাশ আমরা যদি দেখি বেদ অর্থাৎ এই পার্টগুলো, তাই না? বেদ মানে হলো আমাদের উচ্চতা যেটাকে বলে সেটা। তো এখানে দেখুন টোটালটা আমাদের কত ছিল? 10। এর মধ্যে আমাদের এইটা কত হবে বলুন তো? এই ভিতরের বেদটাই তো আমাদের দরকার। তো সেটা কত হবে? এখানে x আমরা কি করলাম? এই পাশে x মাইনাস করতে হবে, এই পাশে x মাইনাস করতে হবে, তাই না? এই পুরোটা হলো 10, এই পুরোটা 10, আর এখানে এইটা হবে কি 10 মাইনাস এ পাশে x, এ পাশে x, তার মানে দুইটা x মিলে 2x, তার মানে 10 মাইনাস 2x সেন্টিমিটার। সিমিলারলি যখন এইটা আসবে প্রস্থ, তখন এই যে দেখুন প্রস্থ যখন আমি এটা আনবো পুরোটা ছিল 8, আর এই পাশে x, তার মানে 8 মাইনাস 2x হয়ে যাবে, উচ্চতা কিন্তু 6 মাইনাস 2x হয়ে যাবে। তো এই যে চলে আসলো, এখন আমাদের এটা সমগ্র তলের ক্ষেত্রফল 208 বলা আছে। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি হলো 2 × AB + BC + CA সমান 208 দেয়া আছে। AB BC C এর ভ্যালুগুলো বসাই। AB BC C এর সমান হলো, এই যে ভ্যালু বসানোর আগে আমরা একটু কাজ করে নেই, দুইটাকে আমরা হলো এখানে গুণ অবস্থা আছে ভাগ করে ফেলি, ভাগ করে 104 আসলো। এখন আমরা দেখুন AB মানে A × B, এইটা ইন্টু এটা, দেখুন এটা ইন্টু এটা। BC মানে কি? BC, এই যে দেখুন BC, এই যে দেখুন CA, ভ্যালুগুলো বসালাম। এরপরে আমরা জাস্ট এটা জানেন যে গুণ করতে হবে। নর্মালি এটা একদম ঘষা গুণ যেটাকে বলে, একদম প্রত্যেকটা আলাদা আলাদা করে গুণ করে ফেললেন। গুণ করার পরে এখানে ভিতরে আপনারা যোগ বিয়োগ করে ফেলবেন। যোগ বিয়োগ করার পরে আপনারা এই যে এই 104টাকে এই পাশে নিয়ে আসেন, নিয়ে আসার পরে দেখুন এরকম আসলো, এবং 12 দিয়ে এটাকে ভাগ করা যায়। ভাগ করার পরে ফাইনালি আমরা পাচ্ছি হলো x² - 8x + 7 = 0। এটাকে এখন মিডল টার্ম করবো। তো মিডল টার্ম করলে x² - 5x - 7x না x² - x - 7x + 7 = 0, তাই না? এই যে দেখুন 7x², এই দুটো গুণ করলে কত? -7x + 7x², মানে এই দুটাকে গুণ করলে এই দুইটার গুণফলের সমান হওয়া লাগবে, এবং এই দুটাকে যোগ বিয়োগ করে এটা সমান হওয়া লাগবে। তো দেখুন -7x - x মিলে -8x হলো। এরপরে আমরা এখানে x - x -1 x কমন নিচ্ছি, এবং এখানে -7 × x - 1, তো তার মানে 7 কমন নিচ্ছি, তার মানে x - 1 × x - 7 সমান হচ্ছে এই পাশে 0, তো সমান 0। দেখুন এই কথাটা এখানে আছে, x - 7 × x - 1 সমান 0। এখন দুইটা গুণফল কখন শূন্য হবে? যে কোনো একটা শূন্য হওয়া লাগবে, তার মানে হয় x - 7 = 0 অথবা x - 1 = 0। তাহলে এখন এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে x - 7 যেটা, সেটা কিন্তু 0 হবে না, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি 10 থেকে আমাদের বা 8 এবং 6, এই 7 যেটা, 7 কিন্তু আমাদের বাক্সের বেদ হওয়া সম্ভব না, কারণ আমাদের বাইরের বাক্সের বেধি আছে 6 সেন্টিমিটার। তো এটার চেয়ে কিন্তু 7 বড় হয়ে যায়, তার মানে আমাদের 7টা নেওয়া যাবে না, আমাদের নিতে হবে x - 1 = 0, অর্থাৎ x = 1। তাহলে আমাদের বাক্সের বেদ কত হলো? 1 সেন্টিমিটার। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন। এই ম্যাথ নিয়ে অনেকের কিন্তু অনেক রকম কনফিউশন থাকে, মাঝে মাঝে আমরা কিন্তু কোশ্চেন পেয়েছি। আশা করি আপনারা সব কোশ্চেনের
প্রশ্নের অ্যান্সার এখানে আপনারা পেয়ে গেছেন। এরপরেও কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের জানাবেন। তো নেক্সট প্রশ্নে আমরা এখন নেক্সট আর কোনো প্রশ্ন নাই, আমাদের কিন্তু কমপ্লিট সেলফ প্র্যাকটিস আপনারা দেখতে পাচ্ছেন কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই বাসায় নিজের প্র্যাকটিস করবেন এবং কোথাও কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের জানাবেন। এখন আপনাদের জন্য একদম ফাইনালি অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নোত্তর একটা শর্ট সাজেশনের প্রশ্নগুলো বিভিন্ন সময় আপনাদের পরীক্ষায় এসেছে, বিভিন্ন সময় পরীক্ষায় আসতে পারে, এরকমভাবেই কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। এবং এই প্রশ্নগুলোর মধ্যে কিছু প্রশ্ন এখানে সলভ রয়েছে, কিছু প্রশ্ন বইয়ে সলভ পাবেন, কিছু প্রশ্ন হয়তো সলিউশনে সলভ পাবেন। এগুলো কিন্তু আপনারা বাসায় এই জন্য নিজে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার পরে আপনারা আমাদের যে এডুসিটি গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আপনারা পিকচারগুলো দিয়ে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনি প্র্যাকটিসটা আমরাও দেখতে পাচ্ছি, আমরা কিন্তু কোনো প্রবলেম ওখানে থাকলে আমরা কিন্তু সেটা কারেক্ট করে দিতে পারবো এবং আপনাদের যে ফ্রেন্ডরা রয়েছে তারাও কিন্তু সেখান থেকে উপকৃত হবে। এভাবেই নিজের জ্ঞানটাকে আপনি যদি অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, জ্ঞান কিন্তু তখন কমবে না, জ্ঞান বরঞ্চ আপনাদের দেখবেন যে আরও বিকশিত হবে। তো তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন এবং আমাদের অন্যান্য যে কোর্সগুলো রয়েছে সবগুলো কোর্সই আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ফিডব্যাক দিবেন, আমাদের কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন এবং আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যেন এটা আমাদের সেইভাবে আমাদেরকে হেল্প করার চেষ্টা করবেন। এবং কোথাও কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই আমাদের জানানোর বিভিন্ন অপশন রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে বলতে পারেন, আপনারা কিন্তু ফিডব্যাক জানাতে পারেন যে কোনোভাবে। আপনাদের ফিডব্যাক আমরা অবশ্যই কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।